আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। আর সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের পর্ব নম্বর 2 আজকে তোমাদের সকলকে স্বাগতম। পর্ব নম্বর 2 যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে অমূলদ সংখ্যার ধারণা। প্রথম পর্বে আমি আলোচনা করছি মূলদ সংখ্যা কি এবং মূলদ সংখ্যা সম্পর্কে তোমাদের সর্বোচ্চ ধারণা দেওয়ার চেষ্টা করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অনুপাতে। তবে এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে অমূলদ সংখ্যা। লক্ষ্য করো যে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার আসলে বিষয়টা কি। অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে, তাহলে কি পূর্ণ সংখ্যার অনুপাতে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে মূলদটা হচ্ছে প্রকাশ করা যায় আর এটা হচ্ছে প্রকাশ করা যায় না। এই ধরনের সংখ্যাটাকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। তাহলে আমরা যেহেতু মূলদ সংখ্যার প্রথম পর্বে ক্লাস করেছি, সুতরাং এটা তোমাদের কাছে একদম সোজা মনে হবে যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে, রাইট? তো সংখ্যাগুলো কি হতে হবে? পূর্ণ সংখ্যা। তোমরা জানো পূর্ণ সংখ্যা কোনগুলো? -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4। তো 0 নেওয়া যাবে না এই মূলদ অমূলদের ক্ষেত্রে। তাহলে এই যে এগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। ভগ্নাংশ কি? ফ্র্যাকশন, রাইট? ফ্র্যাকশন ইকুয়াল টু আমরা কি শিখছি? ফ্র্যাকশন ইকুয়াল টু নিউমেরেটর ডিভাইডেড ডিনিউমেরেটর। ওকে, অর্থাৎ লব ডিভাইডেড হর মানে হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন ইকুয়াল টু নিউমেরেটর বা ডিনিউমেরেটর। এখন এই যে অমূলদ সংখ্যা কোনগুলো হবে? যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারবো না। যে 5/3 এটা একটা ভগ্নাংশ, এটা কিন্তু ভগ্নাংশ লিখা গিয়েছে, ভগ্নাংশ আকারে আমরা লিখতে পেরেছি, সুতরাং এটা মূলদ। কিন্তু যেটা ভগ্নাংশ আকারে লিখতে পারবোই না আমরা বা এই আকারে প্রকাশই করা যাবে না, সেইটা হবে তোমার কি? অমূলদ সংখ্যা। ওকে, যেমন √2 একটি অমূলদ সংখ্যা, এটার মান হচ্ছে 1.4121 ... দেখো এই √2 এর মানটা হচ্ছে পয়েন্টের পরে যে মানগুলো আছে সেগুলো ফিক্সড তো নয় কো, আবার এটা অসীম পর্যন্ত বিস্তৃত। পয়েন্টের পরে মান একদম এলোমেলো আসবে এবং সেটা কি অসীম পর্যন্ত তোমার কি বিস্তৃত, ঠিক আছে? 1.414, এই যে √2 এর মান হচ্ছে 1.414 এবং পয়েন্টের পরে এই মানগুলো এলোমেলো ভাবে আসবে এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত, সুতরাং এইটা একটা অমূলদ সংখ্যা। ওকে, তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে কি? যেটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। যেমন মনে করো 2.7054923 ... তাহলে দেখো পয়েন্টের উপর যে মানগুলো এসেছে এগুলো কিন্তু কোনো সিকোয়েন্স নেই, ধারাবাহিকতা নেই এবং একটার সাথে আরেকটার মিলও নেই এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত। সুতরাং এই সংখ্যাকে আমরা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। এটা যদি অসীম না হয়, যদি সসীম পর্যন্ত হতো, সে এইটুক পর্যন্ত আছে 2.705492, তাহলে কিন্তু আমরা এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতাম, কারণ পয়েন্ট তুলে দিয়ে আমরা কাজ করতে পারতাম। কিন্তু মান এলোমেলো আসার পরে এটা আবার ... দেওয়া থাকবে, অসীম পর্যন্ত চলবে। এই ধরনের সংখ্যাটাকে কখনোই তোমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না। ওকে, আরেকটা एग्जांपल দেখো। যেমন মনে করো তুমি ইচ্ছা মতো লাগো 7321569, এইটা কিন্তু একটা মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা, কারণ পয়েন্টের পরে নির্দিষ্ট ঘর পর্যন্ত অঙ্ক গিয়ে থেমে গিয়েছে, এরপরে কিন্তু আর নেই। এটাকে আমরা চাইলে পয়েন্ট দশমিক তুলে দিয়ে আমরা এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, বাট এই জায়গাতে যখন তোমরা এরকম ... দিবা তখন এটা হয়ে যাবে অমূলদ সংখ্যা এবং এটাকে কখনোই তোমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না। ওকে, এই ধরনের সংখ্যাটাকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার দেখো চেনার উপায়, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? 4, 9, 16, 25, ওকে, 36, 49, 64, 81, 100, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এগুলো হবে না। তাহলে পূর্ণবর্গ ছাড়া যে সকল সংখ্যা আছে এগুলো বাদে বাকিগুলো, যেমন মনে করো 2, তাহলে √2, এরপরে কি 3, √3, 5, √5, 7, √7, 11, √11। তাহলে এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ নয়, সেটার বর্গমূল হচ্ছে অমূলদ। সেটার বর্গমূল সবসময় কি হবে? অমূলদ। এটা পূর্ণবর্গ আর এটা কি? পূর্ণবর্গ নয়। এই 4, 9, 6, 10, 25, 36, 49, 64, 81, 100 এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলদ
আর এই যে আমরা 1 থেকে 100-র ভিতরে আমরা যেগুলো দেখতে পেলাম সংখ্যা দেখলাম 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, এই কটা ব্যতীত বাচ্চারা শিক্ষার্থী এই কটা সারা বাকি যতগুলো আছে সবগুলো পূর্ণবর্গ নয়, এবং সেটার উপরে যখন তোমরা √2 দিবা তখন সেটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। একদম সোজা, একদম ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, তাই না? এগুলো পূর্ণবর্গ 4, 9, 6, 10, 25, 36, 49, 64, 81, 100, তাহলে এগুলো উপরে রুট করলে সেটা হবে মূলদ, আর সেগুলো হবে মূলদ। আর এগুলো সারা বাকি যেগুলো আছে যেমন √2, √3, √5, 7, 11, √13, √14, √15, তাই না 17, এগুলো রুট করলে যে মানটা আমরা পাবো সেটা হবে অমূলদ সংখ্যা। তাহলে 1 নম্বর কথা ছিল পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পূর্ণবর্গ ছাড়া হবে। কনসেপ্ট নাম্বার 2 দেখো, দশমিকের পর যদি ভিন্ন অঙ্ক আসে এবং তা অসীম হলে তা অমূলদ, সেটা আমি আলোচনা করছি। যেমন মনে করো 179565807 ডট 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 ডট। দেখো দশমিকের পরে অঙ্কগুলো একদম কি বলছে, অঙ্ক সংখ্যা ভিন্ন অঙ্ক, তাহলে এগুলো ম্যাক্সিমামই ভিন্ন এবং সেটা যদি অসীম পর্যন্ত হয় তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা। ওকে, এরকম মনে করো 2.3059492 বার দেওয়া আছে কি ডট 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 ডট। তাহলে দশমিকের পর অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়, মিল নাই, বাট এগুলো অসীম পর্যন্ত বিস্তৃত, তবে সেটা হবে একটা অমূলদ সংখ্যা। এবং পূর্ণ ঘন নয়, 3 নম্বর বৈশিষ্ট্যটা কি এখানে লেখা নেই, আমি লিখে দিচ্ছি যে 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে পূর্ণ ঘন নয় এমন স্বাভাবিক সংখ্যার ঘনমূল। যে পূর্ণ ঘন নয় এমন স্বাভাবিক সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। যেমন √2 এইটার আমরা কিউব, এই কিউব রুট মানে হচ্ছে ঘনমূল, তাহলে পূর্ণ ঘন নয়, তাহলে 2 কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। আমি পূর্বের ক্লাসে কোনগুলো পূর্ণ ঘন পূর্ণবর্গ সেটা আলোচনা করছি, এবং তোমাদের অমূলদ সংখ্যা যে অধ্যায়টা রয়েছে প্রথম অধ্যায় পেজ নাম্বার 2 এ পূর্ণ ঘন পূর্ণবর্গ সম্পর্কে আলোচনা আছে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। তাহলে এই যে পূর্ণ ঘন নয় এই টাইপের সংখ্যার বর্গমূল হচ্ছে ঘনমূল হচ্ছে একটা অমূলদ সংখ্যা। যেমন মনে করো 5 কিউব রুট, এইটাও হচ্ছে একটা কি অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল হবে একটা অমূলদ সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এছাড়াও আরো কিছু স্পেশাল অমূলদ সংখ্যা আছে, যেমন পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। পাইয়ের মান হচ্ছে কত 3.1416 ডট 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 ডট, এটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, সুতরাং এই পাইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, আরো আছে তোমাদের সপ্তম শ্রেণীতে তোমাদের আর বাকি বিষয়গুলো না জানলেও হবে। আশা করি অমূলদ সংখ্যা বিষয়টা কি এই ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। 1 নম্বর পর্ব ছিল মূলদ, 2 নম্বর পর্ব হচ্ছে অমূলদ। এই মূলদ এবং অমূলদ অধ্যায়ের নামই হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা। তাহলে মনে করো তুমি নানার বাড়িতে বেড়াতে গিয়েছো বা খালার বাসায় বেড়াতে গিয়েছো, তাই না? তারপরে হঠাৎ করে রাস্তায় দেখা গেল, তোমাকে জিজ্ঞেস করলো তোমার পরিচিত একজন, এই তুমি কই বেড়াতে আসছো? তুমি বললে কি খালার বাসায় বেড়াতে এসছি। এখন তোমাকে জিজ্ঞেস করা হলো তোমার খেলুর নাম কি? তুমি বললে এই মনে নেই। হাই কি ঘটনা? তাহলে কি মনে করবে যে তুমি যার বাসায় বেড়াতে গিয়েছো তার নামই তুমি জানো না, বিষয়টা খারাপ। ঠিক অধ্যায়ের নাম মূলদ এবং অমূলদ সংখ্যা, তুমি যদি মূলদ আর অমূলদ সম্পর্কেই না বোঝো এই অধ্যায়ের কি বুঝবা? আর আশা করি এই ক্লাসের সবকিছু মানে ক্লাস নাম্বার 2 এবং 1 পর্ব নম্বর 1 এবং 2 সবকিছু বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।